সময় উত্তরাঞ্চলে কি শুনতাম মঙ্গা, তাই না? তার মানে কি মানুষ না খেয়ে থাকা লাগবে, 3 দিন 4 দিন ঘরে খাবার নাই। এখন কি এই সমস্যা আছে? এখন সমস্যা কি, ঘরে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের 5টা ওষুধের বক্স আছে, নাকি আপনাদের এদিকে নাই? বাচ্চার জন্য আলাদা একটা বক্স, ঘরে মা থাকলে মায়ের একটা বক্স, বাবার একটা বক্স, আপনাদের একটা বক্স। তার মানে এই যে 5টা বক্স, যে আপনি একটু হিসাব করেন মাসে কত টাকা খরচ হচ্ছে আপনার। আপনার আমার প্রতি মাসে স্বাস্থ্য ব্যয় কত হচ্ছে? তাহলে এই স্বাস্থ্য ব্যয় কেন হচ্ছে? আগে তো এত ওষুধ লাগতো না। প্রায় 2.5 বছর ধরে রাসায়নিক উদ্ভিদ বর্তমানে আমার 40 বিঘা জমিতে বিভিন্ন প্রকার ফল ফসল আছে, যেটাতে কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার। আমরা যেটা করি সেটা গরুর গ্রামের থেকে আমরা করি, সেখানে মুরগির সংখ্যা বৃদ্ধি করি। মুরগির সংখ্যা বৃদ্ধি করার পরে 48 ঘন্টা পরে বা 72 ঘন্টা পরে আমরা বিভিন্ন তরল আকারেও আমরা সার তৈরি করি। 1 একর জমির সারের জন্য আমাদের প্রয়োজন গরুর 10 কেজি গোবর, 10 কেজি গোমূত্র, 1 থেকে 2 কেজি বেসন, 1 থেকে 2 কেজি হলো মোলাসেস, গুড় বা কলার পাল্প হতে পারে, পাকা পেঁপের পাল্প হতে পারে, আমের পাল্প হতে পারে। এক মুষ্টি নিরাপদ মাটি, নিরাপদ মাটি আমরা সেটাকে বলতেছি যেখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক কখনোই ব্যবহার হয়নি। ওই মাটিতে আল্লাহ প্রদত্ত সব ধরনের অণুজীব আছে। সেই মাটিটা আমরা একটু মিশাই 200 লিটার পানি দিই একটা গ্রামে, 48 ঘন্টা ফার্মেটিং করি। 48 ঘন্টা ফার্মেটিং করার পরে এটা আমরা 1 একর জমিতে স্প্রে আকারে অথবা সেচের পানির আকারে পানির সাথে প্রয়োগ করি। এভাবে এই চাষ ব্যবস্থা, এটাতে প্রান্তিক কৃষকের জন্য অনেক খরচ কম। যারা আমরা বড় কৃষক তাদের অবশ্য একটু খরচ হয়ে যায়, লেবার কষ্ট বাড়ে যায়। যখন পাশের জমিতে কীটনাশক ব্যবহার হয় তখন পোকামাকড় আমাদের জমিতে চলে আসে, এটা আমাদের জন্য একটা মানে অসুবিধা। আর যদি সবাই মিলে আমরা এই চাষ ব্যবস্থা আসতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে এবং সব থেকে বড় পাওয়া হবে আমরা নিরাপদ ফল ফসল করতে। আমরা পোকামাকড় যে মানে দমন করার ব্যাপারটা, আমরা পোকা মারতে চাই। পৃথিবীতে সবাই আসছে, সবারই বেঁচে থাকার অধিকার আছে। আমরা চাই পোকা যেন আমার ফসলের ক্ষতি না করে। আমরা এই ক্ষেত্রে করি 10টা পাতা, নিম পাতা, নেওয়া পাতা, ভেন্না পাতা, ধুতরা পাতা, আম পাতা, পেঁপে পাতা, পেয়ারা পাতা, একটু 10টা পাতা দিই, 5টা মশলা দিই, কাঁচামরিচ, হলুদ, আপনার পেঁয়াজ, রসুন, আদা, এই 5টা বিভিন্ন রেশিও অনুযায়ী দিয়ে আমরা 40 দিন একটা ড্রামে থেকে প্রথম 40 দিন পরে এই পানিটা আমরা গাছে স্প্রে করি, 10 দিন পানি শুধু মিশাই। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের পোকা নিয়ন্ত্রণ হয়। ইন্ডিয়ার নাম হলো এটা এসপিকে, ডক্টর সুভাষ পালেকার কৃষি। উনি এই চাষ ব্যবস্থার উপরে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। আমরা বাংলাদেশে ওই নামটাকে চেঞ্জ করে, যেহেতু আমরা নিজেরা কিছু এখানে যোগ করছি, ওনার চাষ ব্যবস্থা পুরোটাকে ওই ফর্মেটে রাখি নাই, কারণ ইন্ডিয়ান আবহাওয়া একরকম, আমাদের আবহাওয়া একরকম, যার কারণে ওই নামটা আমরা ব্যবহার করি না, আমরা প্রাকৃতিক কৃষি নাম দিচ্ছি। এখানে সব কিছু আমার বাড়িতে, কৃষকের বাড়িতে আছে, কৃষকের গরু আছে, কৃষকের ঘরে বেসন আছে, কৃষকের ঘরে কলা আছে, তাহলে আর কিছু লাগবে না। মোলাসিস, এই গুড়টা হয়তো বাড়িতে, গুড় যদি না আনে কিন্তু তিনি কলা ব্যবহার করতে পারবেন। সব কিছুই কৃষকের আছে, কৃষকের বাড়ি থেকে যা আছে তাই দিয়ে সে উৎপাদন করবে। প্রান্তিক কৃষকের কোনো খরচ নেই। একসময় এটার নাম ছিল জিরো বাজেট, যে প্রান্তিক শুধু শ্রম দিবে, আর বড় কৃষকদের জন্য একটু লেবার কষ্ট বেশি পড়ে যায়। আমরা সবাই মিলে যদি এই চাষ ব্যবস্থায় আসি তাহলে আমাদের যেটা বড় লাভ হবে সেটা হলো বড় বড় ওষুধ থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আর পরিবারে দেখা গেল খোঁজগুলো একজন ক্যান্সার রোগী আছেই মোটামুটি পরিবারগুলিতে, তারপরে ডায়াবেটিসের রোগী আছে, কিডনি ফেল করতেছে। এটার বড় কারণ হলো চাষ ব্যবস্থা। আমাদের জমিতে জৈব পদার্থের পরিমাণ কমে গেছে। আমরা জানি একটা ভালো মাটিতে 5% জৈব পদার্থ লাগবে, আমাদের পিরগঞ্জ এলাকায় সেটা 1%-এর কাছাকাছি চলে আসছে। যদি এটা জিরোতে চলে যায়, অর্থাৎ উদাহরণস্বরূপ বলি, ইট ভাটায় যদি আপনি আবাদ করতে যান, যত বস্তায় সার ঢালেন, ইউরিয়া ফসফেট পটাশ, আপনার আবাদ হবে না। তাহলে এই 1% থেকে যদি আমরা জিরোতে চলে যাই, আমাদের জমিতে কিন্তু আর সার দিয়ে আবাদ হবে না। এখনই সময় ঘুরে দাঁড়াবার, আমরা প্রাকৃতিক চাষ ব্যবস্থায় চলে আসি। আর রাসায়নিক চাষ ব্যবস্থার যে খরচ, আপনি শুধু আপনার খরচটা দেখতে চান, রাষ্ট্র কত খরচ করছে সেটা কিন্তু আপনি হিসাব নেন নাই। রাষ্ট্রের খরচ যদি আপনি যোগ করেন তাহলে আপনার যেখানে 3000 টাকা খরচ হয় সেইটা কিন্তু 10,000-এ চলে যাবে। রাষ্ট্র কিন্তু ভর্তুকি দিচ্ছে। গত 24-25 সালে
25,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, মাথা প্রতি 1400 টাকা করে ভর্তুকি আছে। এই সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে রেখে আপনি 30 টাকা সার পাইছেন, সেই সার কিন্তু আপনাকে 100 টাকায় কিনতে হইবে, যেটা হয়তো 50 টাকা দাম, সেটা কিন্তু আপনার 150-200 টাকায় কিনতে হইবে। আপনি সেই দিকটা হিসাব করেন। আপনার বাড়ির গোবরকে আপনি কাজে লাগান, আপনার দেশি গরুকে আপনি কাজে লাগান, দেশি ফসল আবাদে চলে আসেন। কারণ আমরা শরীর থেকে শরীফা হইতে চাই না। আপনি ফসল খাওয়াইতে থাকেন, তাহলে আপনার ছেলে শরীর থেকে শরীফা হবে। মৎস্য অফিসের ডিডি স্যার উনি একটা বললো যে তেলাপিয়া মাছের ব্যাপার, যে তেলাপিয়া মাছ খেলে মহিলাদের বন্ধস্ত বাড়বে। যে পরিমাণ ওখানে হরমোন ইউজ করতেছে, মহিলা মাছটাকে পুরুষ মাছের মানে আচরণ আনে দিতে, এটা 4 মাসের ভিতর যায় না। মানুষ এখন দেখতেছে যে কার হেচারি থেকে মাছ নিলে পরে আমার দ্রুত বড় হবে সেটাই নিচ্ছে। সে কিন্তু স্বাভাবিক যতটুকু হরমোন প্রয়োগ করা দরকার ছিল তার চেয়ে বেশি প্রয়োগ করে। এর কারণে কিন্তু ওই মাছ যদি আমরা খাই 4 মাসের ভিতরে, তাহলে কিন্তু মহিলাদের বন্ধ্যত্ব হওয়ার সম্ভাবনা বেশি। এখন সমাজে কিন্তু অনেক পরিবার দেখা যাচ্ছে যাদের সন্তান হচ্ছে না। এটার একটাই কারণ হলো আমাদের খাদ্যাভ্যাস। খুব সহজ, পরিশ্রম একটু বেশি। আপনারা নিয়ত করেন, আমি যদি পারি দিনাজপুর থেকে আসি এখানে 40 বিঘা জমি আবাদ করতে, আপনি কেন পারবেন না? আপনার বাড়ির শাকসবজির বাগানটা কেন করতে পারবেন না? উপজেলা কৃষি বিভাগকে অনুরোধ করতে, আপনারা যাদেরকে প্রশিক্ষণ দেবেন তাদেরকে আমার ফিল্ড ভিজিট করেন। আমার যে এখানে ফসল হচ্ছে তারা দূর চোখে দেখুন, তাহলে কিন্তু আগ্রহ বাড়বে, না হলে বাড়বে না। আমাদের মন মগজে এমনভাবে ঢুকে গেছে রাসায়নিক সার এবং কীটনাশক আর আগাছানাশক দিতেই হবে, না দিলে হবে না। 18 সালের হিসাব অনুযায়ী ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যাতে দেখা গেছে 33% হলো গ্রামের কৃষক। সবাই হাসপাতাল পর্যন্ত যেতে পারছে তা কিন্তু না। অনেকে কিন্তু ওই গ্রামের পল্লী চিকিৎসকের ওষুধ খেয়ে কিন্তু মারা গেছে। আমরা হাসপাতাল পর্যন্ত যাইতে পারিনি। তার মানে এই পরিমাণটা আরও বেশি হবে। আজকে 24 সাল, এটা তো আরও ভয়াবহ অবস্থা। তো এই কারণে আমার কৃষকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আসেন। আর এখানে যারা কিষানি আছেন তারা বাড়িতে যে শিম গাছটা লাগাচ্ছেন, লাউ গাছটা লাগাচ্ছেন বা শসা গাছটা লাগাচ্ছেন, সেটাকে আপনি নিরাপদ করেন। সেখানে সার বীজ ব্যবহার করবেন না। একটু ফলন কম হবে প্রথমবার, অসুবিধা নেই, পরের বার হবে। আপনি নিজে আপনার সন্তানের মুখে বীজ তুলে দিবেন না, দিবেন না, দিবেন না। এই সবজির বাগানটা আপনি কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত করেন, অবশ্যই ফলন হবে। কিছু পাতা পোকায় খাবে, খাক, অসুবিধা নেই। পোকায় খাওয়া অনেক ভালো বিষ খাওয়া। আপনি নিজে কেন আপনার সন্তানের মুখে বীজ তুলে দেবেন? তাহলে এখান থেকে সরে আসেন সবাই। ইনশাল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে আমরা সম্ভব, আমরা রহিষিয়া গ্রামটাকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারবো। সারা বাংলাদেশে দেখা দিতে পারবো যে আমরা রহিষিয়া গ্রামের লোক রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত চাষবাস করি। চ্যানেল আছে আমার SK বহুমুখী খামার নামে। অন্তত 50 জন কৃষক দেশে, শুধু তারা ভিডিও দেখে এবং মোবাইলে পরামর্শ নিয়ে আবার করতেছে, কিন্তু আমি রহিষিয়া কোনো চাষি পাই না। এটা আমার জন্য দুঃখ। একটা কথা আছে যে ঘরের গরু মানে দুয়ারের ঘাস খায় না, মানে শেষ করতেছে। আর সাধ্যের প্রতি আমার অনুরোধ থাকলো এই চাষ ব্যবস্থাকে প্রচার প্রচারণায় করতে পারলে আমরা লাভবান হব। আমার পরিচয় দেই, আমি ইস্টার জাহাঙ্গীর কৃষি সম্প্রসারণ অফিসার, পীরগঞ্জ হাটে। নিরাপদ এবং টেকসই খাদ্য ব্যবস্থার উপর কিছু বলি। আর যদিও আমরা এটার উপরে আসলে অনেক ট্রেনিং দিচ্ছি, কিন্তু সকলকে আসলে ট্রেনিং দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আর আমাদের একজন সকল কৃষক আজহারুল ইসলাম, উনি গেছেন আমাদের ট্রেনিংয়ে। তো এই যে আজকের যেটা বিষয়, নিরাপদ এবং টেকসই খাদ্য ব্যবস্থা, আসলে নিরাপদ এবং টেকসই খাদ্য ব্যবস্থা করতে গেলে আমাদের কি করতে হবে? উৎপাদনটা নিরাপদ করতে হবে, তাই না? আমরা বাঁচতেছি কিসের উপর? খাবারের উপর। খাবারটা যদি আমাদের নিরাপদ না হয়, তাহলে কি বিভিন্ন অসুখ বিসুখ থেকে শুরু করে আমাদের লাইফ স্টাইলটা কমে যাবে, বেশি দিন বাঁচতে পারবো না, তাই তো? তাহলে কি হতে হবে? খাদ্যটা নিরাপদ হতে হবে এবং খাদ্য উৎপাদন যে আমাদের প্রক্রিয়া, সেটাও নিরাপদ হতে হবে। এখন যেটা আমাদের দাবি সেটা হচ্ছে ভালো এবং সুস্থ থাকার জন্য আমাদের যে উৎপাদন করতেছি, উৎপাদন ব্যবস্থাটা আমাদের জৈবর দিকে ফিরে যেতে হবে। যতদূর সম্ভব কীটনাশক এবং আমাদের রাসায়নিক সার ব্যবহারটা কমাই দিতে হবে। যদিও দেখা যায় এখন এমন অবস্থা হচ্ছে মাটিতে আমাদের যে অর্গানিক ম্যাটার, এটার পরিমাণ এত কমে গেছে যে দেখা যায় সার না দিলে আমাদের হচ্ছে না। কিন্তু এটার ব্যবহারটা আমাদের সীমিত করতে হবে এবং ধীরে ধীরে জৈব কৃষির দিকে যেতে হবে। আমাদের এই যে আজহারুল সাহেব নিজে বললেন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, এটাতে কিন্তু আমাদের আপনাদের এই যে ভার্মি কম্পোস্ট, তারপর এই যে সবজি বাগান, বিভিন্ন সবজি, ফুলকপি, রঙের ফুলকপি, বাঁধাকপি, এগুলো দেওয়া হবে। এবং এটার সাথে কি দেওয়া হবে? প্রত্যেকটা আমাদের আপনারা যারা জৈব সার তৈরি করতেছেন না, বাইরে থেকে কিনে দেন, আমরা কিন্তু জৈব সারও সাপ্লাই দিচ্ছি আপনাদেরকে। সবাইকে দেওয়া সম্ভব হবে না, আমরা দিচ্ছি প্রদর্শনী, আপনারা দেখে ওই জিনিসটা ওরকম করে উৎপাদন করবেন, সেই জন্য দিচ্ছি। জৈব সার এই যে আপনার খামার জাত, যেগুলা বাড়ির আবর্জনা,
এগুলা থেকে আপনারা কম্পোস্ট সার তৈরি করতে পারেন, কেঁচো সার তৈরি করতে পারেন, সবুজ সার, এগুলা দিয়ে আপনারা কৃষিটাকে নিরাপদ করতে পারেন। ধন্যবাদ। আমি একদিন হয়তো না করি, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ধন্যবাদ। তবে আমি 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 একটা জিনিস বলি, বিষয়টা হলো যে আমরা এই নিরাপদ খাদ্যের উপরেই আসলে আমাদের এই বিষয়গুলো আলোচনা করা খুবই গুরুত্ব বহন করে। আমরা যে এই বর্তমানের যে প্রান্তিক আমাদের যে কৃষকরা কৃষিকাজ করছে, এই যে কথা বললেন আমাদের কৃষক সংস্থা যে সার বীজ এই জিনিসটা আমরা যাই না, ওষুধের দোকানে গিয়ে বললাম যে আমার জ্বর হয়েছে, আমাকে একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, জ্বরটা সারা দিন থেকে এটা খেলে মনে সারা যাবে। কিন্তু তাৎক্ষণিকভাবে হায়ার অ্যান্টিবায়োটিক খেলে কী কী ক্ষতি হবে এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষের জানে না। আর এই বিষয়গুলো আমাদের খুবই জানানো খুব জরুরি। ধন্যবাদ। আপনারা যদি এই প্রতিষ্ঠানটাকে, আপনারা যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছেন, এই প্রতিষ্ঠানটাকে যদি আপনারা ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ অনেক কিছুই আপনারা করতে পারবেন। অন্য কেউ কি দেউক আর না দেউক, কিন্তু আপনাদের কিন্তু সক্ষমতা একেবারে কম না। আমাকে সুস্থতা দেয় নাই, আল্লাহ কি আমাকে ওই সক্ষমতা দেয় নাই, অথবা আমরা সবাই মিলে কি করতে পারি না? আমাকে কি আরেকজনের পিছনে ঘুরতে হবে? আমরা অনেক সময় এই কারো কাছে কিছু পাওয়ার জন্য যে শ্রমটা দেই, কিন্তু ওই শ্রমটা যদি আমি আমার একটা প্রোডাক্টিভ কাজে দেই, তার থেকে বেশি আউটপুট কিন্তু আমি পেতে পারি। হ্যাঁ, তারপরে যেখানে সুযোগ আছে ওটা তো আমরা ইয়ে করবো। তারপরে নিরাপদের যে বিষয়টাতে যদি আসি, এখন দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা এক সময় উত্তরাঞ্চলে কি শুনতাম, মঙ্গা, তাই না? তার মানে কি মানুষ না খেয়ে থাকা লাগবে, 3 দিন 4 দিন ঘরে খাবার নাই। এখন কি এই সমস্যা আছে? এখন সমস্যা কি, ঘরে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের 5টা ওষুধের বক্স আছে নাকি? আপনাদের এদিকে নাই? বাচ্চার জন্য আলাদা একটা বক্স, ঘরে মা থাকলে মায়ের একটা বক্স, বাবার একটা বক্স, আপনাদের একটা বক্স। তার মানে এই যে 5টা বক্স, যে আপনি একটু হিসাব করেন মাসে কত টাকা খরচ হচ্ছে আপনার আমার প্রতি মাসে স্বাস্থ্য ব্যয় কত হচ্ছে? তাহলে এই স্বাস্থ্য ব্যয় কেন হচ্ছে? আগে তো এত ওষুধ লাগতো না। একটা খাবার খাইলে যে ভাই বলতো, এখন খাবার একটা খাওয়ার আগে চিন্তা করা লাগে, এটা কি গ্যাস হবে, এটা খাই কি আমার ট্যাবলেট খাওয়া লাগবে, চিন্তা করি না। এখন কোথাও দাওয়াত খেতে গেলে আগে এটা হিসাব করি, কিন্তু কারণ বললাম না, এখন তো না খাই আমরা নাই। আল্লাহর রহমতে আমরা কিন্তু খাদ্যে সবাই স্বয়ংসম্পূর্ণ, এমনকি খাওয়া নিয়ে কারো টেনশন নেই। কিন্তু এখন টেনশন কোথায়? হিসাব করি, চেয়ারম্যান স্যার হিসাব করে, চেয়ারম্যান মহোদয় এটা খাবো না, এটা খাই না, তার সাথে করলা ভাজি এটাই খাই। ওই মুরগির রোস্ট দেখতে সুন্দর, খাইতেও খুব মজা, না আমি এটা আমার চলবে না। তাই হচ্ছে কিনা? তাইলে আমরা একটু সচেতন হচ্ছি, প্লাস হচ্ছে যেটা বললাম, আমাদের স্বাস্থ্য ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে প্রতিটা পরিবারে। অনেক, এখন এই স্বাস্থ্য ব্যয় যদি কমাইতে চাই, তাহলে এই যে কথাগুলো আপনারা বললেন অথবা আমরা এতক্ষণ শুনলাম, এর বিকল্প নাই। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেশ কিছু টার্ম আসছে। দেখেন, একটা হচ্ছে নিরাপদ, একটা হচ্ছে টেকসই, একটা হচ্ছে পারিবারিক কৃষি, বাইরের কথা শুনলাম হচ্ছে প্রাকৃতিক কৃষি। এই যে এগুলো কিন্তু আপনারা জানেন না বললে ভুল হবে। কিন্তু আমাদের এখানেও হচ্ছে, আমাদের প্রবলেমটা কি, এখানেও আমাদের ধৈর্য নাই। এখনো যে মনে করেন জ্বর হইলে অনেকে দেখবেন একটা স্লোগান আছে এরকম, ওটাতে যেটা যে ইয়া বলে, কিনা বলে, খনার বচন, যে ওষুধ খাইলে হচ্ছে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। আপনাদের এদিকে এই ধরনের কথাবার্তা শুনছেন নাকি না? জ্বর হইলে ওষুধ খাইলে হচ্ছে কয়দিন লাগবে আপনার? 7 দিন। আর যদি ওষুধ না খান তাহলে রোগ সারতে কতদিন লাগবে? 1 সপ্তাহ। ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ। এখন আপনি ওষুধ খাবেন না খাবেন বলে? এখন জ্বর, ভাইরাস জ্বর, এটা 5-6 দিন থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনার যখন 3 দিন ক্রস হয়ে যাবে, তখন আপনার ইয়ে করতে হবে যে এটা কি আসলে অন্য কোনো কারণে নাকি এটা ভাইরাস। যদি ভাইরাস জ্বর হয়, যেটা বললাম, আপনার 7 দিন আপনাকে ভোগাবেই, এটাই স্বাভাবিক। তখন আপনার খাবার দাবারে নজর দিতে হবে। কিন্তু আপনি কি করলেন, প্রথম দিনে অ্যান্টিবায়োটিক খাইলেন। প্রথম দিনে অ্যান্টিবায়োটিক খাইলে কিন্তু হ্যাঁ, আপনার জ্বর 7 দিনেই ঠিক হবে, কিন্তু এই অ্যান্টিবায়োটিকটার কারণে আপনার একটা শরীরে কি হবে, একটা দখল থেকে যাবে। পরের বার দেখা যাবে ওই অ্যান্টিবায়োটিক আপনার কাজ করে না। 2 বছর পরে দেখা যাবে যে আপনার গ্রুপ আবার চেঞ্জ করা লাগতেছে। এখন কিন্তু এই যে আমাদের বেশ কিছু স্টাডিতে আছে, দেখা যায় অনেকের 4-5টা অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ তার জন্য কোনো কাজই করে না, তার আরও নেক্সট জেনারেশন দরকার। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের সচেতন যদি আমরা না হই, তাহলে আমাদের কিছু করে না। আমাদের বসত বাড়িতে এখনো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আমি মাঠেরটা বাদে দিলাম,
মাঠের গুলো বাদে দিলাম, কিন্তু বসত বাড়িতে নিরাপদ সবজি করার আমার পর্যাপ্ত উপকরণ, এই যে আপনি বাইরের সাথে একটু কথা বলেন, দেখুন কত ধরনের সুযোগ আছে। মাঠেরটা না হয় আমি আপাতত কমার্শিয়ালি দিতে যাই, কিন্তু তারপরেও মাঠেরটাতেও আমরা যেটা দেখতেছি, আমরাও কিন্তু কিছু কাজ করি, যেটা এটাও একটা অপপ্রচার যে প্রাকৃতিক কৃষি অথবা জৈব কৃষি অথবা আইপিএম অথবা আমরা আইসিএম বলি, এগুলা করলে অনেকে বলে হচ্ছে ফলন কমে যায়। এটা পুরো ভুল ধারণা। ওই যে আমরা, আপনাকে তো পুরো জিনিসটা মানতে হবে। আপনার মনে করেন ডাক্তার একটা প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রিপশনে সাপোজ হচ্ছে 4টা ঔষধের কথা বলা আছে, ডাক্তার ওষুধ দিচ্ছে কয়টা আপনাকে? 4টা। আর আপনি যদি পণ্ডিতি করে একটা খান, বাকি 3টা না খান, তাহলে কি রোগ সারবে? আপনি কি তখন যায় কি ডাক্তারকে দোষ দিতে পারবেন? এখন প্রাকৃতিক কৃষি যখন বলতেছি আমরা, অথবা জৈব কৃষি যখন বলতেছি, তখন বলা হচ্ছে যে বীজ থেকে শুরু করতে হবে আপনার। তার মানে কি বীজ, মাটি, তারপরে না আপনার চাষাবাদ প্রক্রিয়া। কীটনাশকের ব্যবহার তো অনেক পরে, তাই না? তাহলে আপনি যদি আপনার বীজটাই যদি ঠিক না হয়, আপনার মাটি যদি ঠিক না হয়, মাটির যে ব্যবস্থাপনাগুলো, আমরা সিম্পল কিছু টেকনিক আছে এখন, এগুলো ব্যবহার করলে বিষ অর্ধেকে নামে আসে। কারণ আমরা এখনো যে পুরোপুরি বিষে এখনো যেতে পারতেছি না ভাইদের মতো, কিন্তু কৃষি সম্প্রসারণ যেটা করতেছে যে বিষটাকে কিভাবে কমানো যায়, এটা আমরা চেষ্টা করতেছি। আমরা যেটা দেখতেছি, আপনি যদি বীজটাকে ট্রিটমেন্ট করেন, মাটিটাকে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে কেঁচো সার ব্যবহার করেন, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করেন, তাহলে কি হবে? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে হলে তাহলে আমার কি হবে? রোগ কম হবে, ওষুধ কম লাগবে, তাই কিনা? তারপরে আমাদের লাগানোর কিছু সিস্টেম আছে। এখনো লোকজন মনে করেন ধান উল্টাপাল্টা লাগায়। আমরা যেটা দেখছি, লাইনে লাগাইলে তখন কিন্তু বেশ কিছু সুবিধা পাওয়া যায়, তাই না? যাক, এরকম অনেক কিছু বিষয় আছে, এগুলো আপনারা জানেন। কিন্তু এখন যেটা হচ্ছে, আমাদের সচেতন হইতে হবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন বললে তো অনেক কথা বলা যাবে, সময়ও আসলে নাই, সবাই একটু করে আমরা অলরেডি ক্ষুধার্ত আছি। তো আমরা অনেক কিছু জানি কিন্তু মানতেছি না। এই জায়গায় একটু মগজকে একটু কাজে লাগাইতে হবে। যে ওই যে অনেকেই বললো যে আসলে আলটিমেটলি আপনি একটা সমাজের বিপদে পড়তেছেন, তো তাহলে কিভাবে আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি? এই যে আমরা যদি সবাই একত্রে চেষ্টা করি, না পারার কিছু নাই, পারতেছে। অলরেডি সুন্দর সুন্দর উদাহরণ আপনারাই তৈরি করতেছেন। আপনারাই কিন্তু অনেক সুন্দর সুন্দর উদাহরণ তৈরি করেন যে আপনারা এখানে যে তেলটা উৎপাদন করবেন, এই তেল যদি অন্যদের তুলনায় হচ্ছে ভালো হয়, আমরা কি করি? ঢাকা থেকে এই দিক থেকে তেল নেওয়ার চেষ্টা করি। কেন? ঢাকায় আমাদের আশেপাশের তেলের কি অভাব পড়ছে? কিন্তু আমি তারপরে কেন দেখা যায় যে আজহার ভাইকে ফোন দিচ্ছি, অথবা ভাই আমার এই কুরিয়ারে হচ্ছে 10 লিটার তেল পাঠিয়ে দিয়ে। তো যাক, এগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, ওই যে একটু আলোচনা হচ্ছিল, আসলে চাকরি আর হচ্ছে মালিক, দুটা অনেক অনেক পার্থক্য। কারণ আপনি যখন হচ্ছে মনে করেন আপনার জমিতে একটা লেবার আপনি নিয়োগ করছেন, সে কাজ করা, আর আপনি নিজে কাজ করা, দুটো কি একরকম? আপনি ইচ্ছা করলেই চাকর কিন্তু কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, নিতে পারবে না। ওরে সকালবেলা অথবা আপনি ওকে নিয়োগ দেওয়ার সময় যে যে কথাগুলো বলছেন, এর বাইরে বের হতে পারবে? এর বাইরে বের হওয়া কিন্তু খুব টাফ। কিন্তু আমি মালিক, আমি যা ইচ্ছা আমার জমিতে পারলে সব কেটে ফেলবো, সব হচ্ছে ধ্বংস করে ফেলবো, অথবা সব উৎপাদন করবো, এটা আমি ইচ্ছা মতো আমি করতে পারবো। এই জন্য আমরা যারা চাকরি করি, তারা আমাদের হাত পা অনেক ক্ষেত্রে বাঁধে। আমরা ইচ্ছা করলেই সবসময় আপনাদের কথা শুনতে পারি, কারণ আমাকে আমার লাইন ম্যানেজমেন্টের কথা শুনতে হবে। এই কারণে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমাদের কিছু সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়। কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি এগুলারে কিভাবে হচ্ছে মিনিমাইজ করা। আগের তুলনায় কিন্তু আপনি দেখেন এখন অফিসাররা অনেক বেশি বান্ধব। মানে আগে অনেক অফিসারের কাছে যাওয়াই যেত না, কিন্তু এখন কিন্তু সব অফিসারের কাছে যাওয়া যায়, কথা বলা যায়, পরামর্শ নেওয়া যায়, ওনারাও কিন্তু ফিল্ডে আসে। মানে বিশেষ করে এখন ইয়াং যেই জনবলগুলো আছে অথবা ক্যাডারগুলো আছে, আপনি দেখেন ওনারা কিন্তু বেশ আন্তরিক। আপনি বললে শোনে, কথাবার্তা বলার সুযোগ তৈরি হয়। তো এই জায়গায় তার মানে কি পরিবর্তন কিন্তু হচ্ছে। কিন্তু ওই যে আমি যদি একবার রাতারাতি সব আমার মতো করে চাই, তার তো আসলে পারবো না আমরা। কারণ আমরা তো চাকরি করি, আমাদেরকে একটা মেনটেন করতে হবে, একটা সিস্টেম মেনটেন করতে হবে। তারপরে যেটা বললাম চেষ্টা করতেছি। তো পিকেএসএফও আমরা এই ধরনের কিছু কাজ করি। তো আমার ভালো লাগছে যে আপনাদের যে কাজটা যেটা বললাম, যে আপনারা যেভাবে আসলে এখনো গুছিয়ে রাখছেন, কাজগুলো করতেছেন। তো আমার মনে হয় আমরা যদি এরকম, আপনি বলেন এরকম প্রতিটা গ্রামে গ্রামে যদি এক একটা সংগঠন তৈরি হয়, তাহলে কেন পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। আমি ওই আশাবাদী ব্যক্ত করতেছি যে আমি আশা করি এরকম হচ্ছে রনশিয়ার মতো আরো অনেক
ক্লাব তৈরি হবে, যেখানে আমরা এই যে দেখেন বিভিন্ন জনকে এঙ্গেজ করতে পারবো। আপনি এককভাবে বিএসটি এর কাছে যাওয়ার চেয়ে আপনি যখন যৌথভাবে যাবেন তখন কিন্তু আপনার শক্তি বেশি, ওরা খুব দ্রুত আপনাকে কিন্তু লাইসেন্স দিয়ে দেবে। তো যাক, আমি এই ক্লাবের হচ্ছে অথবা এই সমবায় সমিতির হচ্ছে সাফল্য কামনা করে সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ। রণশ্রিয়া এআইসিসি কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থাপনার জন্য পারিবারিক কৃষির গুরুত্ব, চ্যালেঞ্জ এবং সুযোগ চিহ্নিতকরণ যে আলোচনা সভা, সভাপতি এআইসিসির সভাপতি জনাব আব্বাস সাহেব, এখানে উপস্থিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস পীরগঞ্জ, আপুজান, এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব জিয়াউর রহমান জিয়া, এখানে একজন নিরাপদ ফসলের চাষি আছেন আহসান আজহারুল ইসলাম ভাই, এবং রণশ্রিয়া এই যে এআইসিসি যে ক্লাব, সেই ক্লাবের সকল পর্যায়ের সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রংপুর অঞ্চল এবং দিনাজপুর অঞ্চল, রংপুর বিভাগের 8 জেলায় মোট উপজেলা আছে 58টা উপজেলা, 58টা উপজেলা। এবং 58টা উপজেলায় আমার যেই ক্লাব এআইসিসি ক্লাবের কথা শুনলেন, মোট 61টা ক্লাব আমরা 2008 সাল থেকে শুরু করে 2016 সালের মধ্যে 61টা এআইসিসি ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছিল সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায়। এবং এই ক্লাবগুলো তৈরি হয়েছিল উপজেলা কৃষি অফিসের অধীন গঠিত আইপিএম, আইসিএম অথবা এরপরে আইএফএমসি, এরকম কোনো নিরাপদ ফসল উৎপাদনকারী গ্রুপের শ্রেষ্ঠ যে দলগুলো, সেই দলগুলোকে নিয়ে 61টার মধ্যে এরকম শ্রেষ্ঠ দলের মধ্যে আপনারা টিকে আছেন। এখন আপনাদের মধ্যে ক্যাটাগরিতে আছে 5 থেকে 6টা, এবং চলার মতো পর্যায়ে আছে 10 থেকে 12টা। পুরো কৃতিত্ব কিন্তু আপনাদের, সুযোগ আপনাদের সাথে আসবে, সুযোগ আপনাদেরকে ধরা দেবে। আমাকে বলা হয়েছিল যে আমরা আপনাদের এই ক্লাবের সাথে কাজ করতে, আইসিসি ক্লাবের থেকে আমরা কাজ করব। এখন আপনি যদি একটা ক্লাবের নাম বলেন, আমি হাতে বললাম তো 4-5টা নাম বলতে পারিনি, আমি আপনাদের কথা বলেছিলাম। এখন আজকের যে আলোচনা, সেই আলোচনার একটা বিষয় আসছে নিরাপদ কৃষি, জৈব কৃষি, টেকসই কৃষি। খুব কঠিন কঠিন শব্দ। পেটে যদি ভাত না থাকে তাহলে এই সব কঠিন শব্দ কিন্তু আসবে না। আমাদের চাষি ভাই আধুনিক উনিও বলতেছেন যে আমাদের সরকারি পর্যায়ে উদ্যোগ কিন্তু খুবই মিনিমাম, খুবই নগণ্য। এর কিন্তু কারণও আছে। কারণটা কিরকম? আমাদের জনসংখ্যা 18 কোটি, 17 থেকে 18 কোটি জনসংখ্যা। লাস্ট যে পরিসংখ্যানগুলো আছে, যখন দেশ স্বাধীন হয় 71, তখন জনসংখ্যা কত ছিল? 60 কোটি। জমি, কৃষি জমি যে ছিল, সেই কৃষি জমি কি বাড়ছে না কমছে? হ্যাঁ, কমছে। কৃষি জমি কমছে। যে কমার হারটা কত? বলছে যে প্রতি বছরে 1% হারে কৃষি জমি কমছে, কিন্তু বাস্তবতা আরো ব্যাপক। আমি গত বছর একটা মৃত্তিকা সম্পদ উন্নয়নের ওয়ার্কশপে গেছি, কর্মশালায় গেছি। সেখানে শুধু রংপুর বিভাগের ভ্রুঙ্গামারি, কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি উপজেলায় বিগত 10 বছরে 490 হেক্টর জমি কৃষি জমি থেকে অকৃষি জমিতে রূপান্তরিত হয়েছে একটা উপজেলায়। জমি কমছে, আমাদের পেটের সংখ্যা বাড়ছে। সরকার বাহাদুরকে কিন্তু আগে উৎপাদন নিশ্চিত করতে হয়েছে। আগে খাদ্য নিরাপত্তার প্রথম ধাপটা হচ্ছে আপনার খাদ্যের যোগানটা থাকবে, আপনার উৎপাদনটা, যোগানটা আপনার নিরাপদ থাকবে, কম থাকবে না, সাফিসিয়েন্ট থাকবে, পর্যাপ্ত থাকবে। এই যোগান বাড়াইতে গিয়ে আমরা কিন্তু ডাইনিভাবে টাকাই নেই। আমরা বলছি যে উৎপাদন বাড়ানোর জন্য যা করার দরকার, সার দাও, কীটনাশক দাও, যা দাও বাড়াও। এখন যোগান বাড়ায় আমরা খাইতে পারতেছি।
এখন আমরা কি বলতেছি, এখন সরকার বলতেছে এই খাওয়া তো আমার জন্য ভালো হচ্ছে না, আমাকে নিরাপদ খেতে হবে। এখন নিরাপদ খেতে হবে কিভাবে? আমাদের 2024 সালের জনসংখ্যা 18 কোটি, 2050 30 থেকে 30 কোটির উপরে যাবে, ঠিক আছে? 30 কোটির উপরে যাবে। জমি কি বাড়বে না কমবে? তো এই জনসংখ্যাকে কিন্তু এই জমি দিয়ে খাওয়াইতে হবে। তো তার জন্য কি পরিকল্পনা? উৎপাদন বাড়াইতে হবে। আবার খাবারটা কি করতে হবে? নিরাপদ করতে হবে। দেখেন, আমি শুধু নিরাপদ খাবার তৈরি করতে গিয়ে কিন্তু আমার উৎপাদনকে কিন্তু 1 আনা পরিমাণ কমাইতে পারবো না। আমার সরকারের পরিকল্পনায় কিন্তু সুযোগ নেই। কোন সুযোগ আছে? আপনার পরিবারে যদি 10টা মানুষ থাকে, এই 10টা মানুষকে যদি আপনি খাওয়াইতে চান, তাহলে আপনার জমি যদি 5 জন থাকে বা 5 বিঘা থাকে, এই 5 বিঘা জমি দিয়ে কিন্তু 10টা মানুষকে খাওয়াইতে হবে। জমি যদি কমে 2 বিঘা হয়, 2 বিঘা জমি দিয়ে কিন্তু 10টা মানুষকে খাওয়াইতে হবে। আমার পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা সেই পরিকল্পনা করতে গিয়ে এর দিকে কিছু ছাড় দিতে হয়েছে। কিন্তু এই ছাড়টা কত, সেটা কিন্তু আমরা নির্ধারণ করছি। আমরা এখন বলতেছি যে আমাদের খাবারকে নিরাপদ করার জন্য আমাদের কৃষিকে আধুনিক কৃষিতে উত্তম কৃষি চর্চা রূপান্তর করতে হবে। উত্তম কৃষি চর্চার কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমার বন্ধুরা আলোচনা করে গেছে যে প্রেসক্রিপশনের ভিতরে করতে হবে। আপনি শুধু কীটনাশক স্প্রে করবেন, একটা দিবেন একটা দিবেন না, তাহলে হবে না। আপনাকে পুরো প্যাকেজটাই নিতে হবে, তাহলে কিন্তু ফসলটা নিরাপদ হবে। এবং সেক্ষেত্রে শুরুটা করতে হবে বীজ থেকে, মাটি থেকে, পানি থেকে। কারণ আপনার পানিও আপনার খাবারকে, ফসলকে অনিরাপদ করতেছে, বিষযুক্ত করতেছে, কীটনাশক সার করতেছে। এই সব কিছু কিন্তু আসলে একটা প্যাকেজের আওতায় করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই কৃষি নিরাপদ হবে, আমাদের জন্য উপকারী হবে। আর ব্যক্তিগত তরফ থেকে অনুরোধ থাকবে, আপনারা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখবেন। তা আমি আপনাদের সবার ব্যক্তিগত সফলতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সব থেকে এগুলো ইচ্ছা কিন্তু হয়েছে সংগ্রহ করে দিয়েছিল ঢাকা পাঠবাবে। লোকালি এবার বিক্রি করবার কোনো মানে ওইভাবে ইচ্ছা নেই। গতবার লোকালি অনলাইন বিক্রি হয়েছে, গতবার পরিস্থিতি কম ছিল। এবার আমাদের এখন কিছু সংগঠন আছে, সেই সংগঠনের পরিস্থিতি কিছু আছে, প্রচুর আল্লাহর মধ্যে আসে। এবার সব আছে। এবার মাথাটা একটু লেটে হলুদ হলুদ করে আসলে এক্সচেঞ্জের একটা প্রচুর তৈরি করছে। ফল থাকলে পরে সুবিধা, প্রতিবেদনটা মানুষের কাছেও ওই উদ্দেশ্যে পিডি স্যার আর পিডি স্যারকে বলছি যে আপনারা আমার মিডিয়া সাপোর্ট দেন, তাহলে পরে আমার প্রচারণা হলে পরে মানুষজন আগ্রহী হবে। আপনারাও তো চেষ্টা করতেছেন আপনাদের ওয়েতে, তাহলে মানুষ দেখলে কিছু না কিছু আগে আসবে। দুজনে যদি আগে আসে, এটা আছে। জাস্ট একটা রাউন্ড দিয়ে বের হয়ে যাচ্ছে। আমার মা যে অসুস্থ হয়েছে না, ওই অসুস্থতার বড় কারণ হচ্ছে দুধ না। কিছু মাথা কি করবো? এটা আমরা 200 লিটারে যখন তৈরি করি, তখন যেই মশলা যত সব হলো মানে 100 গ্রাম। পাতা যত পাতা আছে সেটা হলো 2 কেজি করে, কমপক্ষে 10টা পাতা কাঁচা পাতা। 10 কি পাতা 72 ঘন্টা পর্যন্ত বাড়তে থাকে, 14 দিন পর্যন্ত মোটামুটি স্থিতিশীল অবস্থা থাকে। ইন্ডিয়ান গবেষণা বাংলাদেশের এইটা এখন বাণিজ্যিকভাবে যাওয়ার ইচ্ছা থেকে এখন এটা এটার উপর আমরা ওই যে ডিভাইডার করতেছেন নাকি? এইটার উপর এখন আমরা ওই তরলটা দিই। 7 দিন পরে আবার একবার তরল দিব, মানে
বাড়ি কোথায়? ওদিকেই নাকি এখানে বাড়ি?